স্বাগত ডিবিসি নিউজের শুক্র ও শনিবারের আয়োজন কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আবারও স্বাগত কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে। এই আয়োজনে আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দেশের চলমান পরিস্থিতিতে জাতীয় ঐক্যের কথা বলছে রাজনৈতিক দলগুলো। তারা বলছে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে ষড়যন্ত্র রুখে দিতেও এই ঐক্য ভূমিকা রাখবে। সংকট নিরসনে কি এই মুহূর্তে জাতীয় ঐক্যই ভীষণভাবে জরুরি কিনা সেটাও আলোচিত হচ্ছে নানা মহলে। এই বাস্তবতায় প্রযত্নে বাংলাদেশে আজকের বিষয়ে জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ, আর আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন এবং আরও আছেন জাতীয় পার্টির একাংশের কো-চেয়ারম্যান শাহিদুর রহমান ট্যাপা। দুজনকেই স্বাগত। আমি মোশাররফ হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাই। জাতীয় ঐক্য সেটি আসলে কি ধরনের হতে যাচ্ছে? আপনাদের মহাসচিবও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন, তিনিও সেখান থেকে বের হয়ে এসে জাতীয় ঐক্যের কথা বলেছেন। জামায়াতে ইসলামীও জাতীয় ঐক্যের কথা বলেছে। আমরা বারবারই সেটি আলোচিত হচ্ছে। সেই ধরনটা কি হতে যাচ্ছে বলে আপনার কাছ থেকে শুরুতে একটু শুনি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আমার সহ আলোচক জনাব সাইদুর রহমান টেপা এবং ডিবিসির দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা কিন্তু একটা বিরাট সংকটে আছি। আপনি দীর্ঘদিন একটা দল দেশটাকে শাসন করার পর আজকে দুর্নীতি, অব্যবস্থাপনা, প্রশাসনকে নগ্নদলীকরণের মাধ্যমে দেশটাকে একটা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। 5ই আগস্টের এই পরিবর্তনের পর সেইটা চরমভাবে কিন্তু এখন ফুটে উঠেছে যে আমাদের সংকটগুলি কোথায় ছিল। আজকে আপনি দেখবেন যে IMF-এর একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছে। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে বিগত সরকার যেগুলি যারা ছিলেন তারা তথ্য উপাত্তর ক্ষেত্রে ব্যাপক গরমিল করেছে, আসল তথ্য ফুটে ওঠে নাই। যার কারণে IMF-এর কিন্তু চতুর্থ কিস্তির লোন ছাড়ের ব্যাপারে একটি শর্ত ছিল যে এই ক্ষেত্রে আপনাকে সংস্কার করতে হবে, কিন্তু সেটা চরমভাবে ব্যর্থ হয়েছে। কারণ যে তথ্য উপাত্তর সাথে বাস্তবতার কোনো মিল নেই। তো এমনিভাবে প্রত্যেকটি সেক্টরে যদি আপনি যান, একই অবস্থা বাংলাদেশে বিরাজ করছে। তো এই অবস্থাকে উত্তরণের জন্য রাজনৈতিক দলগুলি কিন্তু একটা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে নিঃশর্তভাবে সমর্থন দিয়ে যাচ্ছে। শর্ত একটাই, যে দ্রুত এই যে সংকটগুলি সমাধান করে একটি নির্বাচনের দিকে দেশকে নিয়ে যাওয়া। এই জায়গায় কিন্তু আপনি যদি বলতে পারেন সেখানে একটি কিন্তু জাতীয় ঐক্যমত আছে। কিন্তু এই ঐক্যমতের পর রাজনৈতিক দলগুলির প্রত্যাশা কি, এটা কিন্তু স্পষ্ট ভাষায় তারা বলছে যে আপনি এই যে সংস্কার বলেন অথবা যেই আমাদের গণতন্ত্রকে একটি সড়কে নিয়ে যাওয়ার জন্য আপনার কতদিন সময় দরকার, মানে একটা রোডম্যাপ আপনি দেন। সেই ক্ষেত্রে কিন্তু একটা ধোঁয়াশা আমরা দেখতে পাচ্ছি। সরকারের পক্ষ থেকে সেই ধরনের স্পষ্ট কোনো কথা বলা হচ্ছে না। এখানে আমার মনে হয় যে বিশ্বাস ও বিশ্বাসের একটা দোলায় কিন্তু আমরা দুলছি। সুতরাং সরকারকে স্পষ্ট করা উচিত যে সে কতদিন সময় লাগবে, কতদিনের মধ্যে সমস্যা করে একটা নির্বাচনের দিকে যাবে। এইটা যদি আপনি না করতে পারেন তাইলে কিন্তু রাজনৈতিক দল এবং ইন্টিরিয়াম গভর্নমেন্টের মধ্যে কিন্তু একটা বিশ্বাস অবিশ্বাসের খেলা চলছে, আস্থার সংকট যেটি বলি না কেন সেটিও চলছে। এখন আপনাকে দেখেন যে আমরা কিন্তু নানা সংকটে আছি। একদিকে আমাদের আর্থিক খাতগুলি চরম দুর্বল অবস্থায় আছে, ব্যাংকিং খাত মানে এখন অনেকটা দেউলিয়া বললেই চলে। এই যে আমরা আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন যে 22,500 কোটি টাকা ছাপিয়ে ব্যাংকগুলিকে সরবরাহ করা হয়েছে যাতে ব্যাংকগুলি চলতে পারে। তা আপনি এইটা একদিকে যদি আপনি টাকা ছাপান তাহলে আপনার এটা মুদ্রাস্ফীতির উপর কি চরম প্রভাব পড়বে, এটাকে একটু বিবেচনা আমাদের করতে হবে। আর এই যে 22,500 কোটি টাকা দিলে আমি আর্থিক খাতটা রিপেয়ার হয়ে যাবে, এটা ভাবার সেটিও আসলে কোনো কারণ নাই। বরং আপনি কি বারবার টাকা ছাপাবেন আর বারবার দেবেন? নো, আপনাকে বরং কি যেই কাজটি করতে হবে, আপনি বলছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশটাকে লুটপাটে খাওয়া হয়েছে, তাহলে এখন পর্যন্ত যারা এই টাকা লুটপাট করেছে বা পাচার করেছে তাদের বিরুদ্ধে আপনি একটা ব্যবস্থা কেন নিচ্ছেন না? আপনি কেন বলছেন না মিস্টার এক্স এই কাজটা করেছে, আপনি কেন বলছেন না? এখানে আপনার সংকটটা কোথায়, এইটাই তো আমরা জানতে চাই। আরেকটি জিনিস আপনি দেখবেন যে এই সরকার শুধু সংস্কার 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 কথা বলছে, কিন্তু আপনার সুনির্দিষ্টভাবে কি আমরা কিছু এখনো দেখতে পাচ্ছি দৃশ্যমান? আপনি একদিকে আপনি বলছেন যে এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে নগ্ন দলীয়করণ করেছে, তাহলে আপনি 3.5 মাস হয়ে গেল, আপনি কেন এখনো প্রশাসন ঠিক করতে পারছেন না? এখনো কেন আপনার পুলিশ অ্যাক্টিভ হচ্ছে না? এখনো কেন প্রশাসনের মধ্যে ওইভাবে সক্রিয়তা দেখা যাচ্ছে না? অর্থাৎ আপনার কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই, যার জন্য রাজনৈতিক দলগুলি কিন্তু আপনি বারবার আজকেও দেখবেন আপনার বিএনপির বক্তব্য যে ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতি আমাদের মোকাবেলা করতে হবে। এখন রাজনৈতিক দলগুলি বারবার বলে যাচ্ছে, কিন্তু সরকারের রেসপন্সটা কোথায়?
আমরা তো এই রেসপন্সটা দেখি না। আমি মোশাররফ হোসেন বুঝতে পেরেছি আপনার কথা, আপনার কাছে আমি ফিরবো। আমি যেটি জানতে চাইবো আসলে এই ঐক্যটা আসলে কাদের সাথে আপনারা করবেন সেই প্রশ্ন নিয়ে ফিরবো। একটু শাহিদুর রহমান টেপার কাছে যেতে চাই। শাহিদুর রহমান টেপা, আপনিও কি আসলে এই প্রয়োজনীয়তা অনুভব করছেন কিনা? আপনারা আসলে সেই ক্ষেত্রে জাতীয় ঐক্যর ধরনটা বা যে রূপরেখাটা আপনাদের কাছ থেকে কি আসবে সেটি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় সহ আলোচক মোশাররফ ভাই। অনেকদিন পরে আমি টকশোতে আসলাম শারীরিক অসুস্থতার কারণে, এবং ডিবিসির দর্শক শ্রোতা। আসলে জাতীয় ঐক্য ব্যাখ্যাটা আমি আসলে বুঝতে পারতেছি না। এই যে বক্তৃতা করে বলতেছে জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য, এটা কি আসলে? জাতীয় মানে হচ্ছে কি সবাইকে নিয়ে জাতীয় নাকি? এখন এইটা এই জাতীয় ঐক্য নাম হলে যেটা বলতে হবে যে সমমানা লোকগুলিকে নিয়ে আপনি একটা আলোচনা করতে পারেন। জাতীয় ঐক্য করতে হলে কাকে দরকার? সবাইকে দরকার। এটা সেটা আসলে কিন্তু এই সংকটকালে কি সেটি আসলে সংকটকাল বলতে কোনো শব্দ নাই। তাহলে জাতীয় ঐক্য বাদ দিয়ে নিজেরা করেন যে কোনো সম্ভাবনা আছে, তাই না? আমি খালি জাতীয় ঐক্যর কথা বলবো আর আমি অন্যদেরকে ডাকবো না, তা তো হয় না। তো জাতীয় ঐক্য হয় না। বলতে পারেন সমমানা লোকগুলিকে ডেকে, অথবা দেশের সুশীল সমাজ যারা আছে বসে সেগুলিকে নিয়ে আপনি জাতীয় ঐক্য ডাক দিতে পারেন। এটা হওয়া যাইতে পারে। কিন্তু ধরেন মোশাররফ ভাই, আমরা সবাই বলি এই সরকারের সংকট, ওই সরকারের সংকট, এই সরকারের সংকট। আমি স্বাধীনতার আগের থেকে পাকিস্তান আমল থেকে নির্বাচন দেখতেছি। 73 সালের নির্বাচন দেখছি, এরপরে আপনার বিএনপি নির্বাচন দেখছি, আওয়ামী লীগের দেখছি, আমাদের জাতীয় পার্টির নির্বাচন দেখছি। দুর্নীতি ছাড়া কোথাও নাই। এই এক সরকার যায় আর এক সরকারের কথা কয়, এরা এটি করে গেছে। আরে ওরা ওই করে গেছে, তো ওরা যদি করেই থাকে তাহলে এখন ওই নিয়ে গুটাগুটি করার তো দরকার নাই। আছে কি? কে করে নাই? আমরা করি নাই। আমরা জাতীয় পার্টি সেসব করে নাই, বিএনপি করে নাই, আওয়ামী লীগ 16 বছর স্বৈরাচারী শাসন করে গেছে না? এখন কি হচ্ছে? এখনও তাই হচ্ছে। কি হচ্ছে? এপিট ওপিট, একটু বেশি একটু কম। মামলা হচ্ছে 10 পে 10, মামলার কোনো শেষ নেই। 160 260 জনের আসামি মামলা। আপনার নিরাপত্তা নেই, মানুষের কিচ্ছু নাই। আপনার দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, মানুষের নাবিশ্বাস হচ্ছে, গরিব মানুষ, মধ্যবিত্ত, বড় লোক, সবার কেউ কোনো ইয়ে করতে পারতেছে না। এখন ধরেন আমাদের যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব, বাংলাদেশের একটা গর্ব নিঃসন্দেহে, ওয়ার্ল্ড ওয়াইড তাকে চিনে। আমরা আশা করেছিলাম, এদেশের জনগণ আশা করেছিল যে টাকাতে পাহাড়, মানে বাংলাদেশ ব্যাংক সহ আরও যা আছে সব ভরে ডরে যাবে, আমরা খুব খুশি এগুলো নিতে পারবো। আসলে কি তাই হয়েছে? একটা টাকা আমাদের দেশে আসছে বিদেশ থেকে? আসে নাই। সে টাকা ফেরত আনাও মানে কঠিন, সেটি বারবারই স্বীকার করছেন। আপনাকে তো ভিক্ষে চাই আনতে পারে ভাই, আপনাকে তো ভিক্ষে চাইতে হবে। একটা টাকা আসছে কত 115 দিনে? আসে নাই। রিজার্ভ নাই। ওই যে আপনার 22,600 টাকা ছাপাইছে, ছাপাইলে কি হয়? আপনার রিজার্ভ থাকতে হবে না? হ্যাঁ, ছাপাই দিয়ে দিলেন, কী করলেন? 100 লাখ। কি প্রশ্নটা হলো, আজকে পর্যন্ত কেউ বলতে পারবে এই বর্তমান যে অন্তর্বর্তীকারী সরকার একটা দিকে সাকসেসফুল হয়েছে? যদি একটা দিকে সাকসেসফুল হইতো বুঝতাম, তাই না? এখন আমরা মনে করি যে যারা মূল কথা হলো, আমি যেটা মনে করি, আমি বহুতবার আপনাদের এখানে, অন্য জায়গায়, সব জায়গায় বলি, রাজনীতিবিদদের হাতে রাজনীতি ছেড়ে দিতে হয়, তাই না? এখন আপনি এখানে অ্যাঙ্কর, আমার বসা দিলে কাজ হবে না। রাজনীতিবিদদের কাছে রাজনীতি ছেড়ে দেন না ভাই, সমস্যা কোথায়? এত সংস্কার দরকার নেই তো, নির্বাচন দেন না, মানুষ ভোট দেখ। এত 16 বছর ভোট দিতে পারে নাই, এখন একটু ভোট দেখ না, ভোট দিয়ে তাদের সরকার গঠন করুক। এই অন্তর্বর্তী সরকারে কেউ ভিক্ষে দেবে না বিদেশ থেকে, কেউ দিবে না। আমাদের সমস্যা হবে, আমরা মরে যাবো, না খেয়ে মারা যাবো। আপনি যান কাঁচা বাজারে যান, আমি আলু, পেঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, তেল, কোন জিনিসটা কন্ট্রোল করতে পারছে? এখন সিন্ডিকেট নাই, এখন সিন্ডিকেট বন্ধ করেন না কেন?
একদম একদম এই স্পষ্ট। 16 বছরে এর আগে বিএনপির আমলে, এর আগে আমাদের আমলে সিন্ডিকেট, তখন সবাই চিৎকার করে উঠতো সিন্ডিকেট 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 নিয়ে কথা বলেন জন্য। এখন কি হচ্ছে, আমরা এইগুলি কন্ট্রোল না করিয়া ওই চিন্ময়নাকে, ওকে নিয়ে আপনি ব্যস্ত থাকবেন কেন? কি দরকার চিন্ময় নিয়ে এত সনাতনী বা ওই আইকন কি জানো করে রে, নামটা ভুলে গেলাম। ইসকন। হ্যাঁ, ইসকন নিয়ে আপনার ব্যস্ত থাকার দরকারটা কি? দেশের কাজ করেন না ভাই, সমস্যা কি? সে যা করে বেড়াচ্ছে করে বেড়াক, তার কাম তারা করতে দেন না। আপনি লক্ষ্য রাখেন সে কী করে, দেশের গোলমাল করতেছে কিনা সেটা দেখেন। এই নিয়ে যদি ব্যস্ত থাকেন 24 ঘন্টা, তাহলে আপনি দেশের কাম কোত্থেকে করবেন? একদম আপনাদের স্পষ্ট। দেশের কাম করতে হবে। শাহিদুর রহমান টেপা, আমি ফিরবো আপনার কাছে। এবিএম মোশাররফ হোসেন, আপনার কাছে আবারও যেতে চাই, যেটি হচ্ছে যে আপনি একটু আগেই বলছিলেন যে জাতীয় ঐক্য প্রয়োজন। সেই জাতীয় ঐক্য যদি আপনারা চান, জামায়াতও যেটি চাইলো, কাদের সাথে হবে, সেখানে কারা থাকবে? সেখানে কি আওয়ামী লীগ একটি বড় দল, তারাও থাকবে কিনা, বা তারাও সেটিও কি চান কিনা? সেই না, আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়েছে যে আমরা কোনো দলকে নিষিদ্ধ আমরা কিন্তু সমর্থন করি না। হ্যাঁ, তবে যারা এই দীর্ঘ বিশেষ করে এই বৈষম্য বিরোধী ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে যারা অপরাধ করেছে, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আপনি বিচার করেন, আপনি দরকার স্পেশাল ট্রাইব্যুনাল করেন, অথবা দীর্ঘ এই যে 16 বছর শাসন আমলে যারা অর্থ পাচার করেছে তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা নেন, সেই টাকা ফেরত আনার চেষ্টা করেন। আপনি যারা আমার আর্থিক প্রতিষ্ঠানগুলিকে নিঃশেষ করে দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আপনি শুধু মুখে বললে হবে না, আপনাকে তো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটা আমরা কতটুকু গ্রহণ করতে পেরেছি, পারি নাই তো। যে কথাটা আমি, যার জন্য আমরা বলছি যে এই দেশটাকে এখন পুনর্গঠন করতে হলে জাতীয় ঐক্যটা দরকার। এখন আর ভেদাভেদের কোনো জায়গা নেই, কিন্তু আপনি সেই জিনিসটাও তো একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে করতে হবে। সে প্রক্রিয়াটা আমরা কি বলছি, যারা গণতন্ত্রের পক্ষে আছে, যারা এই দুর্নীতি অব্যবস্থাপনা নগ্ন দলীয়করণের বিরুদ্ধে আছে, তাদের মধ্যে একটা অলরেডি ঐক্য হয়ে গেছে। আপনি দেখেন একটা জায়গায় এই যে ইন্টেরিয়াম গভর্নমেন্ট, তাদের তো রাজনৈতিক কোনো শক্তি নেই, তাদের কোনো সংগঠন নেই। যেমন আমি একটা দল করি, আমার একেবারে তৃণমূল থেকে একটা কাঠামো আছে, এখানে টেপাবাই দল করে একটা কাঠামো আছে, কিন্তু ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো আছে, তাদের একটা উপদেষ্টা মণ্ডলী। তাদের শক্তির মূল উৎস হলো রাজনৈতিক দল এবং বাংলাদেশের জনগণ। এর চেয়ে বড় ঐক্য আপনার কি চান? এই ঐক্যটাকে আপনি সুসংগত করতে হলে কি করতে হবে? জনগণের প্রত্যাশাটাকে আপনি পূরণ করতে হবে। সে প্রত্যাশাটা কি? গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনাকে এগিয়ে যাওয়া। সে প্রত্যাশা কি? যে এই যে জনগণকে একটা স্বস্তি দেওয়া, দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতি, এটা সবাই একটা অস্বস্তির মধ্যে আছে। আমি এই জায়গা যদি আপনি অ্যাড্রেস না করেন, আপনি শুধু বলবেন সংস্কার সংস্কার সংস্কার। আজকে যেই মানুষটি আজকে বাজারে গিয়ে না বিশ্বাস উঠছে, উনি সংস্কারের কি বুঝবে? যেই লোকটি আজকে বেকার, তার কর্মসংস্থান নেই, সে সংস্কার দিয়ে কি করবে? তো সুতরাং আপনাকে সংস্কার যেমনি করতে হবে, পাশাপাশি এই গভর্নমেন্টকে একটা জিনিস মনে রাখতে হবে, তাকে একটা দৈনন্দিন রাষ্ট্র পরিচালনা করতে হবে। সুতরাং এই দুটার মধ্যে সমন্বয় করে তাদেরকে এগিয়ে যেতে হবে। আর এই সমন্বয়টাই হলো সবার সমর্থন নিয়ে, আর আপনি একা তো পারবেন না। এবং যে জন্য আপনি একটু আগেও যেটি বলছিলেন যে সেই কারণেই আসলে জাতীয় ঐক্য বা দরকার, সেটা দরকার, সেটি দরকার। এবং সেই ঐক্যটা আমি মনে করি বর্তমান বাংলাদেশে আছে। আপনি দেখেন সব দলগুলি কিন্তু এত প্রবলেমের মধ্যে আছে, কেউ কিন্তু তারপরে সরকারকে দোষারোপ করছে না, কারণ সবাই চাচ্ছে যে এই ইন্টেরিয়াম সময়টাকে আমরা পার করে একটা গণতান্ত্রিক বাংলাদেশ আমরা দেখতে চাই। জি, দুজনের কাছ থেকে নিশ্চয়ই আরো শুনবো। আমাদের একটা বিরতির সময় গেছে, ফিরে এসে আমি শাহিদুর রহমান টেপা আপনার কাছে যেটি জানতে চাইবো যে দল হিসেবে আপনাদের যে অবস্থান সামনের দিনগুলোর জন্য বা এই সরকারের কাছে এই সংকটের সময়গুলোতে, সেই বিষয়গুলো নিয়ে আমি জানতে চাইবো। দুজনেই থাকুন আমার সাথে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে একটা বিরতি নিচ্ছে, ফিরছে শিগগিরই, সঙ্গে থাকুন। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় জাতীয় ঐক্যে কতটা চ্যালেঞ্জ, এবং আলোচনা করতে আমাদের সাথে আজকে আছেন এবিএম মোশাররফ হোসেন এবং শাহিদুর রহমান টেপা। মোশাররফ হোসেন, আপনার কাছে আমি যাব বলেছিলাম, যেটি হচ্ছে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমি দুটি বিষয় জানতে চাইবো। যে একটি হচ্ছে যে কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা এই জাতীয় ঐক্য গঠনে, বা চ্যালেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা এটি গঠনে। আরেকটি বিষয় হচ্ছে যে এই জাতীয় ঐক্যে আসলে জনগণ কতটা লাভবান হবে। আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে জনগণ বারবার প্রতারিত হয়েছে, এবং সেই জায়গা থেকে সামনের দিনগুলোতে এই জাতীয় ঐক্য বা রাজনৈতিক দলগুলোর এই জাতীয় ঐক্য কি আসলে কোনো ধরনের জনগণকে উপকার করবে? অবশ্যই এত ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ আপনি দেখেন আওয়ামী লীগের এই পতনের কারণটা কি, আপনি যদি এক নির্মোহভাবে বিশ্লেষণ করেন, একলা চলনীতি, আর অন্য কিছুই না। তারা কাউকে কিন্তু অ্যাড্রেস করেনি। আপনি দেখবেন বাংলাদেশে এমপি 300 আওয়ামী লীগের, উপজেলা চেয়ারম্যান তাদের, মেয়র তাদের,
ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের মেম্বার পর্যন্ত, অর্থাৎ এককভাবে বাংলাদেশটাকে তারা লুটে পেটে খাওয়ার একটা পরিকল্পনা করেছিল। মানে কোনো শক্তিকে, রাজনৈতিক কোনো শক্তিকে কিন্তু তারা সাথে নেয়নি। যারা 2-4 জন ছিটে ফোটা ছিল, তাও ছিল নামে মাত্র, সাইনবোর্ড সর্বোচ্চ। এই বাংলাদেশটাকে আপনি যদি, এই যে আপনি যে জাতীয় ঐক্যর কথা বলছি, আপনাকে সবাইকে আপনাকে সাথে নিয়ে চলতে হবে। যার জন্য দেখবেন আমাদের বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি, আমাদের রাষ্ট্র সংস্কারে 31 দফা, যে বিএনপি যদি এককভাবেও আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে, আমরা এককভাবে সরকার গঠন করব না, আমরা জাতীয় সরকার গঠন করব। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, আপনার এই রাজনৈতিক রেষারেষি, হিংসা, বিদ্বেষ, একটা দলকে নিচ্ছিন্ন করে দেওয়ার এই যে একটা ক্ষমতার মোহে যারা উন্মত্ত হয়ে যায়, সেই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। যার জন্য আমরা বলেছি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে আগামী দিনে সরকার গঠিত হবে। তো এই যে ঐক্য আপনি যেটা বলছেন, যার জন্য ঐক্যের প্রয়োজনীয়তা তো অবশ্যই আছে। আজকে আওয়ামী লীগের এই পতন ঘটেছে, আপনি যদি একা বিশ্লেষণ করেন, শুধু একলা চলনীতির কারণে, কেউ নেই তাদের পক্ষে এখন। দেখেন আওয়ামী লীগের মতো একটা সংগঠন, যেটাকে আমরা বলি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন সংগঠন, সেই দলের 16 বছর, 15.5 বছর তারা শাসন করেছে। আপনার 300 এমপি তাদের, আপনার মনে করেন প্রায় 5,500 ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের, সবাই মিলে পালাতে হয়েছে। সবাই মিলে পালাতে হয়েছে কেন? এই যে একক ফেসিস্ট একটা একলা চলনীতির কারণে এটা হয়েছে। যার জন্য এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু ঐক্যটা আপনার খুবই প্রয়োজন। এক, আরেকটা হলো আমাদের জাতিটাকে তো গড়তে হবে। স্বাধীনতা 53 বছর পরও এখনো কিন্তু আমরা জনগণকে স্বস্তি দিতে পারিনি, নানা সংকট আমাদের মধ্যে রয়েছে। যার জন্য একবার দেখবেন, বিশেষ করে আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা সুনির্দিষ্টভাবে কিছু প্রস্তাবনা দিয়েছি। আমরা বলেছি পরপর 2বারের বেশি কেউ প্রধানমন্ত্রী হবে না। আপনার এটা বিরাট একটা পরিবর্তন। আমরা বলেছি যে প্রধানমন্ত্রী এবং মহামান্য রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য তৈরি করতে হবে। আমরা বলেছি সাংবিধানিক যে, যেমন বাংলাদেশের 53 বছর, এখনই আপনি কিভাবে নির্বাচন কমিশন নিয়োগ করবেন, আপনার আইন নাই। আমরা বলেছি সবার মতামতের ভিত্তিতে একটা আইন তৈরি করতে হবে। কিভাবে আপনার বিচারপতি নিয়োগ দেবেন, বাংলাদেশে আইন নাই। কিভাবে আপনার পিএসসি চেয়ারম্যান নিয়োগ দেবেন, আইন নাই। কিভাবে বাংলাদেশে আপনার মানবাধিকার কমিশন নিয়ে চালাবেন, আপনার আইন নাই। কিন্তু এই সংস্কারগুলো কি খুব শিগগিরই করা সম্ভব? আপনারা খুবই বারবারই বলছেন শীঘ্রই করা সম্ভব, খুবই শীঘ্রই। ওই দিন আমি তো মনে করি 2 মাসের মধ্যে এই সংস্কারগুলি করা সম্ভব। 2 মাসের মধ্যে। যেমন আমরা কি অলরেডি একটা সংস্কার, তো আমার মানে এটার কোনো প্রয়োজন নাই। সকল রাজনৈতিক দলগুলো কিন্তু একটা জায়গায় ঐক্যমত হয়ে গেছে ইতিমধ্যে, যে এটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার চায়, যেটাকে আপনি কেয়ারটেকার বলেন, ইন্টেরিয়ার গভর্নমেন্ট বলেন বা নিউট্রাল গভর্নমেন্ট বলেন, যেই নামেই আপনি তাকে ডাকেন না কেন, সবাই বলছে এই জায়গায় কিন্তু ঐক্যমত হয়ে গেছে। এই জায়গায় ঐক্যমত হয়ে গেছে। আপনার এই যে একটা আমরা বলেছিলাম যে মানে ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য এই যে মানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রয়োজনীয়তা সবাই বলছিল, আজকে অলরেডি সুপ্রিম কোর্ট সেটা রায় হয়ে গেছে। সুতরাং আপনি এই জায়গাগুলি করতে দেবেন। বরং আরেকটা সবচেয়ে বড় সুবিধাটা কি, আপনি দেখবেন এই যে আন্দোলনের সক্রিয় যে জোটগুলি বা শক্তিগুলি, বিএনপির নেতৃত্বাধীন 42টি দল, জামাত ইসলামী এবং বাম গণ, সবাই কিন্তু সংস্কারের প্রস্তাব লিখিতভাবে উপস্থাপন করেছে, আপনার মৌখিক না। তারা বলছে এই খাতগুলিতে আমরা এইভাবে আমরা সংস্কার চাই। তো সংস্কারের সকল প্রস্তাব তো আপনার টেবিলে, আপনি এখন চুজ করবেন কোনটা আপনি নিবেন, কোনটা নেবেন না, অথবা এর সাথে কোনো কিছু আপনি যোগ করবেন কিনা। তো সুতরাং আপনাকে দীর্ঘমেয়াদী একটা অনন্তকাল আপনি ক্ষমতায় থাকবেন বা ইন্ডিয়ান গভর্নমেন্ট চলবে, এটা কোনো সুযোগ নেই। আরেকটা আপনি টেবাবাইয়ের একটা কথা লক্ষ্য করেছেন কিনা, আমাদের বাংলাদেশে আমরা নানা প্রকল্প বাস্তবায়ন করতে হলে আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যাদেরকে আমরা বেরিয়েছি বন্ধু, তাদের আমাদের সহযোগিতা দরকার হয়। তারা কি একটা এই যে অনির্বাচিত সরকারের সাথে তারা কাজ করতে কি খুব স্বচ্ছন্দ বোধ করে? নিশ্চয়ই না। আমাদের কাছে জানার যতটুকু তথ্য আমাদের উপর তো আছে আমাদের কাছে, যে অনেক প্রকল্প বর্তমানে স্থগিত হয়ে গেছে, কারণ তারা নির্বাচিত সরকারের সাথে কাজ করতে চায়। একদম পরিষ্কার আপনার কথা। শাহিদুর রহমান টাপা, দল হিসেবে আপনাদের যে অবস্থান সেটি আমি একটু জানতে চেয়েছিলাম। আর আরেকটি বিষয় আপনার কাছে আমি জানতে চাইবো যে আপনি একটু আগেও বলেছেন যে জাতীয় ঐক্যের আসলে এখনই প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে এই সংকট থেকে উত্তরণ নির্বাচন ছাড়া বা এই মুহূর্তে আসলে এই সরকারের কাছে আপনাদের আর কোনো প্রত্যাশা আছে? ধন্যবাদ। আমি বিনয়ের সাথে আপনাকে বলি, জাতীয় ঐক্যের এই মুহূর্তে কোনো প্রয়োজন নাই কথা আমি বলি নাই। আমি বললাম জাতীয় ঐক্য যদি করতে হয় তাহলে বাংলাদেশের যতগুলি দল আছে তাদের নিয়েই আপনাকে জাতীয় ঐক্য করবেন, অথবা বাংলাদেশের সমস্ত মানুষকে নিয়ে আপনি জাতীয় ঐক্য করবেন। এখন যারা সমমনা লোকগুলি আছে তাদের নিয়ে যদি করে, অন্য কোনো নাম টাম দিয়ে করতে পারেন, এটা হলো আমার বক্তব্য। জি। আর সংস্কারটা কি? আপনি ধরেন 73-এর পরে 73-এর নির্বাচন হয়েছে, এরপরে
বিএনপির নির্বাচিত হয়েছে, তারপরে আমরা 9 বছর মোটামুটি করছি। কি করছি? আমাকে 9 বছর আমরা করছি, আমাদের নির্বাচন আমরা যা খুশি তাই করে ফেলছি, তো অস্বীকার করার কিছু নাই। বিরোধী দলের নেতা বানাইছে রব বাইরে, বিএনপি আবার বিরোধী দলের নেতা বানাইছে হোদা সাহেব রে। আমাকে কামই তো এটা, যারা আমরা ক্ষমতায় যাব তাদের ব্যবসার একটা, যে আমাকে এটা চলতেই হবে, চলতেই হবে, চলতেই হবে। এখন অন্তর্বর্তী সরকারের কাম কি? কামটা হচ্ছে আমাকে শান্তি থাকা, আমরা নিরাপদে থাকা, আমাদের দ্রব্য মূল্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য আমাদের থাকা, খাবো আমরা, জনগণ খাবে, খাইতে চায়, তাই না? এই জনগণ তো আপনার ওই সংস্কারটা বিশ্বাস করেন না। আপনি সংস্কার কী করবেন? আপনি হিসাব করেন না। আপনি 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিল, 16 বছরে আপনি আর চাকরি দেয় নাই। 16 বছরে আওয়ামী লীগেরা তাদের সমস্ত লোক, ছাত্রলীগের লোকরা চাকরি দিছে না? দিছে। তার মধ্যে এখন কেউ মেজর কর্নেল হয়েছে, কেউ বিসিএস অফিসার, কেউ পুলিশ, সমস্ত উদ্বোধন। সংস্কার কত কত করবেন? বিএনপির আমলে আপনার 340টা ইয়েতে, এরকম আমার জানা মতে এইভাবে করছে। আপনার ওই যে কি জানেন, দলীয়করণ করা, নির্বাচন কমিশন, নির্বাচন অফিসার বানাইছে। একে সংস্কার করে ফেলবেন। সংস্কার করতে গেলে আপনি আমেরিকা, লন্ডন থেকে লোক নিয়ে আসবেন, আমাকে দেশের মধ্যে থেকে সংস্কার করতে হবে। এই সংস্কার শব্দ করে করে মানুষের ধোঁয়াশার মধ্যে রাখতেছে। আমরা এই ধোঁয়াশা চাই না, আমরা চাই এই দেশের মানুষকে দিয়ে আমাদের সংস্কার করতে হবে। আপনি তো ভাড়া করে লন্ডনেতে নিয়ে আসবেন না, আমেরিকাতে, নিউজিল্যান্ডের থেকে নিয়ে আসবেন না, ভারতের নিয়ে আসবেন না, আপনি পাকিস্তানতে নিয়ে আসবেন না, তাই না? আমাকে সংস্কারটা এইখান থেকে করতে হবে। এখন দরকার একটা, অতি শীঘ্র রাজনীতিবিদদের কাছে রাজনীতি দিয়ে দেন, ভোট আমরা দিতে চাই। কিন্তু রাজনীতিবিদদের সাথে জনগণের যে এক ধরনের আস্থার সংকট, যেটি আপনিও স্বীকার করেছেন, যে স্বাধীনতার পর থেকে এতবার না, জনগণের সাথে আস্থার সংকট না, মানুষ এখন বুঝে ফেলছে, দেশের মানুষ সবসময় বুঝে যে ক্ষমতায় যারা যাবে তাদের লোকজন নেবে। আমরা যখন ক্ষমতায় ছিলাম আমাদের লোকজন নেই নিশ্চিত। বিএনপি ক্ষমতায় গেছে, বিএনপির লোকজন নেই দিছে। আওয়ামী লীগ 16 বছরে, আপনি বলবেন 16 বছরে যদি চাকরি করে, একজন এএসপি চাকরি করে, তখন সে এসপি ডিআইজি এখন হয়ে গেছে না? একজন বিসিএস অফিসার সে এডিশনাল সেক্রেটারি হয়ে গেছে না? তাই না? এই মাস্টার সব জায়গা। তো কারে সংস্কার করবেন রে ভাই আপনি? এর মধ্যে থেকে বেছে বেছে আপনাকে যারা সৎ, নিষ্ঠা, দেশপ্রেমিক, সবাই তো এই ফ্যাসিস্ট সরকারের পক্ষের লোক না, তাই না? সৎ লোক আছে, অনেক ভালো মানুষের দেশে আছে, সেই ভালো মানুষকে নিয়ে আপনি সংস্কার করেন না। এখন আপনি নির্বাচন কমিশন করছেন, যে কথা নির্বাচন কমিশন, অন্য যেসব নির্বাচন, আজিজ মার্কা নির্বাচন কমিশন তা আরম্ভ করে এই গতবার যে কী জানো হুদা আর কিরা কেটা জানো ছিল, হ্যাঁ, এর চাইতেও নিম্নমানের। এদেশে কি ভালো লোক নাই? আপনি ওই কোহাইনতে 65 বছর বুড়ো হয়ে গেছে, তাকে বেরেনে নাই সরকারি চাকরির থেকে, তাকে নিয়ে বসা দেবেন, কী রাখবে? এদেশে ইয়াং ছেলেপেলে নাই? এদেশে পড়ালেখার লোক নাই? আপনি তা আনেন না কা? 65 বছর পরে যাদের সরকার কইছে রিজেক্ট, তাকে নিয়ে বসা দেবেন। ওদের মধ্যে কী বেরোবে? আপনি ধরেন ইয়াং মানুষ, আপনার বয়স 35 বছর, আপনার কাছে যা বেরোবে আমার কাছ থেকে তাই বেরোবে? একদম পরিষ্কার। নিশ্চয়ই অন্তর্বর্তী সরকার এই জিনিসগুলো বিবেচনা করবে। দুজনই থাকুন আমার সাথে। আমাদের আরেকটা বিরতির সময় হয়ে গেছে প্রযত্নে বাংলাদেশে। কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরছে শিগগিরই। আমন্ত্রণ আরও একবার কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় জাতীয়কে কতটা চ্যালেঞ্জ। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই। শাহিদুর রহমান ট্যাপা, আমরা দেখছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামের যে প্ল্যাটফর্ম, তাদের সাথেও আসলে এক ধরনের রাজনৈতিক দলগুলোর দূরত্ব, সেটি নানাভাবেই দেখা গেছে। এই বিষয়টিকে আপনারা আসলে রাজনীতিবিদরা আসলে কিভাবে দেখছেন? এটি আসলে কি ভালো হচ্ছে, নাকি এর সমাধানটা কি হতে পারে, বা সামনের দিনে এর কোনো আসলে প্রভাব আছে কিনা? কারণ আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা বড় ভূমিকা পালন করেছে, মূল ভূমিকা পালন করেছে এই গণ অভ্যুত্থানে, এবং এই কথাটা বারবারই বলা হচ্ছে। আপনারা সবাই রাজনীতিবিদরা নির্বাচনের কথা বলছেন, এই প্রশ্ন একটা ওঠেই যে আসলে এতগুলো প্রাণ গেল, এত বড় একটা আন্দোলন হলো, সেটি কি শুধুমাত্র একটি সুষ্ঠু নির্বাচনের জন্য কিনা? দুটি বিষয়। ধন্যবাদ, একটা সুন্দর প্রশ্ন আমাকে করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের সমন্বয়ক সহ 160 জন ছিল, এখন আছে দেখা যাচ্ছে মাত্র 5 থেকে 6 জন। কারণটা কি? ওরা তো রাজনৈতিক দলের সাথে কোনো কথা নাই। যারা আজকে রক্ত দিছে, যারা জীবন দিছে, নাক নাই, পান নাই, গান নাই, হ্যাঁ, তাদের কোনো খোঁজ খবর নিচ্ছেন না।
এই যারা ছাত্ররা দিছে তাদের চাকরি দিয়ে দেন না, এত সংস্কার করবেন, একদিনে 5,000 লোকের চাকরি দিয়ে দেন না, সাব ইন্সপেক্টর দেন, এসপি দেন, এ দেন, ও দেন, দিয়ে দেন না, কই দিচ্ছেন না ছাত্রদের? আনতে কয়েনটি বুড়ো মুড়ো কয়েনটি ধরে আনতেছেন, কোনো খবর নাই টবর নাই। ছাত্ররা কী দোষ করছে? দুইটা ইয়াং ছাত্র আছে তারা উপদেষ্টা পরিষদে, তারা কি খারাপ চালাচ্ছে? নিশ্চয়ই না, কারণ তাদের যে মেধা, সেই মেধা দিয়ে তারা চালাচ্ছে। তো এই যে লক্ষ লক্ষ ছেলেদের আপনি বেকার ঘুরোচ্ছেন, আরে আপনি ট্রাফিক চাকরি দেন, সাব ইন্সপেক্টর চাকরি দিয়ে দেন, অনেক যার চাকরি দিয়ে দেন, তা না দিয়ে এখন কি করতেছেন? কি কোনো কথা? তাকে কোনো চাকরি নেই, তারা কি করবে? হতাশা হয়ে গেছে দেশে, এখন অরাজকতা সৃষ্টি হচ্ছে, সব জায়গায় আন্দোলন, সব জায়গায় আন্দোলন, আর রিক্সাওয়ালারও আন্দোলন করে। এত আন্দোলন দরকারটা কি বাবা? করতেছে, করেই যাচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, আমি যেটা মনে করি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছেলেপেলেরা, তারা কি রাজনীতি করতে আসে? আমাকে রাজনীতি তারা করতে চায়? তারা রাজনীতি করতে চায় না, তারা তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করুক না, কয় লক্ষ লোকের একসাথে চাকরি দেখ। তারা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চেয়েছে, সেটা না না, কোনোদিন না। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি না প্রেশার গ্রুপ হিসেবে থাকতে চায় না। থাকতে চাইলে 2-1 থাকতে পারে। আমাদের 160 জন সমন্বয়ক এবং সহসমন্বয়ক ছিল, এখন আছে মাত্র 5-6 জন। তাহলে চাকরি দিয়ে দাম না সবাই রে, সমস্যা কোথায়? এত সংস্কার যদি করেন তাহলে তাদের চাকরি দিতে দোষটা কি? আপনি কোয়ান্তে 70-71 বছর একজন উপদেষ্টা আছে না, কি আছে 40, হ্যাঁ 86 বছর আছে, 86 বছর একজন আছে শুনছি, আমি জানি না, 40 না 42 বছর আমেরিকাতেই ছিল। উনি আসে এদের সম্বন্ধে কি জানবে? উনি কি পেঁয়াজ মরিচ চিনে? ধান চাল চিনে? কোনটা 28 আর কোনটা 29 চিনে? চিনবে না। এখন এইখানে রাখতে হবে কাদের? এইখানে রাখতে হবে এই দেশের মানুষকে যারা ভালোবাসে, এই দেশের মানুষ যাদের চিনতে চায়, এই দেশের মানুষ যাদের সাথে কথা বলতে চায়। রাজনীতিবিদদের কাছে আপনাকে ছেড়ে দিতে হবে। আপনি কয়েন দিয়ে ভাড়া করে নিয়ে আসবেন, এটা চলবে না। ইট ইজ ইম্পসিবল, ইট ইজ নেক্সট টু দ্য ইম্পসিবল। আমার দুঃখ হয় এবং কষ্ট হয় এবং মাঝে মাঝে আমি অনুতপ্ত হই। বাংলাদেশের ইতিহাসে 3 জন বাঙালি হলো নোবেল পেয়েছেন। একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, ইন্ডিয়ার অমৃত্য সেন, আর আমাদের ডক্টর ইউনূস সাহেব। এখন নোবেল পাওয়া মানে কি সম্মানীয় একটা জিনিস। এখন দেখেন নোবেল কিন্তু রাজনীতিতে আপনি বারবার কি হংসচু কি একটা আছে, নোবেল পাইছিল, এখন উনি জেলে আছে। আজকে যে অবস্থা সৃষ্টি হয়েছে আমাদের দেশে, সেই জন্যই একটা লোককে এনে তোমরা ডেকে এনে ফোন করে ডাকিয়ে এনে তোমরা ক্ষমতা দিলা, ওনাকে 2 দিন পরে কি উনি এই সব মানে হিরো হয়ে যাবে, মানুষ আলোচনার বস্তু হয়ে যাবে? আমরা কি সেটা আশা করি? নিশ্চয়ই চাই না। তো আমাদের যেটা করা উচিত, আমরা মনে করি, আমি ব্যক্তিগত একজন দেশের মুক্তিযোদ্ধা, আমি নিজে মুক্তিযোদ্ধা, আমার আপন 4 ভাইয়ের মুক্তিযোদ্ধা, 1 বোন মুক্তিযোদ্ধা, যুদ্ধ করে এদের স্বাধীন করেছি। এই যুদ্ধ করে স্বাধীন করে আমি তো আপনাকে এইগুলি করতে দিতে পারি না। সোজা হিসাব, দি টার্মস ইজ ভেরি মাচ ক্লিয়ার যে এই দেশ আমাদের। আপনি একটা জিনিস দেখেন, পতাকা আমরা চেঞ্জ করতে দেবো কেন? জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেয় নেই, মুক্তিযুদ্ধ নাই ওই দলে, দল চেঞ্জ করবেন, চেঞ্জ করবেন, নাম চেঞ্জ করবেন, আবার কি কয় শব্দ কি নূতন দ্বিতীয় স্বাধীনতা। আর স্বাধীনতা তো একবারই রে ভাই, একদম একদম পরিষ্কার। এখন 1905 সাল থেকে স্বাধীনতার যুদ্ধ আরম্ভ হয়েছে, 1905 সাল থেকে আরম্ভ হয়েছে, সেই প্রীতিলতা ওয়ার্ডের থেকে আরম্ভ করে এটা আমরা স্বাধীনতা একবার স্বাধীনতা আমরা পাচ্ছি। তো এখন যেটা আমাকে বলতে পারি যে আমরা নূতন করে এই দেশকে গড়ার জন্যে আবার নূতন করে ফ্যাসিস্ট সরকারের সরাইয়া আমরা একটা নূতন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে চাই। আমাদের কথা বলা উচিত এইটা। একদম পরিষ্কার। এ বি মোশাররফ হোসেন, আপনার কাছে একটু যেতে চাই। না, একটা জিনিস আছে, এখন এই যে সরকারের কিন্তু চ্যালেঞ্জও কিন্তু আছে। আপনি একটা জিনিস বলেন, এই যে কথাটি আসলে যে কথাটা এখন আলোচিত হচ্ছে, আন্দোলনটা শুরু হয়েছিল কি দিয়ে? বৈষম্য, চাকরির ক্ষেত্রে বৈষম্য, কোঠা বৈষম্য। সেখানে যখন এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর এই রাজনীতির দলগুলিরা যে মাঠটা তৈরি করেছিল দীর্ঘ 15টি বছর, অত্যাচার, নির্যাতন, গুম, হত্যা, নির্যাতন, ভোটের অধিকার থেকে বঞ্চিত, সকল ক্ষোভটা এসে এক জায়গায় ঐক্যবদ্ধ হয়েছে, এক জায়গায় এসে ঐক্যবদ্ধ হয়েছে, যার কারণে আজকে এই হচ্ছে। এখন একটা কথা বাইরে কিন্তু আলোচনা হচ্ছে যে আপনি দেখেন 71-এ এই যে টেপা ভাইরা যখন তরতাজা যুবক নেতা, তখন আসম আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, শাহজাহান, সিরাজ, নুর আলম সিদ্দিকী, এরকম যারা ছিল, তাদের ভূমিকা কি কম ছিল?
71 পরে কি তারা সরকারে গিয়েছে? অর্থাৎ 90-তে এরশাদ বিরোধী আন্দোলনে আমানুল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, যারা এদের কি যোগ্যতা কম ছিল? এরা কিছু গভর্নমেন্টে গিয়েছে? কিন্তু এবার একটা নতুন সংস্কৃতি তৈরি হয়েছে, কিন্তু আন্দোলনের শক্তিরা কিন্তু ক্ষমতায় গেছে। সুতরাং তাদের বিরাট একটা চ্যালেঞ্জ তাদের সামনে বিরাজ করছে। আগে ছাত্ররা কিন্তু একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতো। আকাশচুম্বী প্রত্যাশাও নিশ্চয়ই রয়েছে যে হ্যাঁ, না প্রত্যাশা না, এখন হলো যে আপনি কিন্তু নিজেই দায়িত্বটা নিয়ে নিয়েছেন। একাত্তর স্বাধীনতা যুদ্ধের কি ছিল, তৎকালীন রাজনৈতিক শক্তি স্বাধীনতা পতাকা উড়াতে চায় নাই, ছাত্ররা কিন্তু উড়িয়ে দিয়েছে, মানে দায়িত্ব তাদের উপর চলে গেছে। স্বাধীনতা ইশতেহার ঘোষণা করে দিয়েছে। আবার 90-তে দেখেন রাজনৈতিক দলগুলির বাইরে ছাত্ররা সর্বদলীয় ছাত্র ঐক্য করে একটা সরকারের পতন ঘটিয়ে দিয়েছে, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে ক্ষমতায় যায় নাই। কিন্তু এখন এবার কিন্তু একটা নিউ কনসেপ্ট তৈরি হয়েছে যে যারা আন্দোলন করে যারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছে, সুতরাং তাদেরকে সাকসেস হতেই হবে, না এই ব্যর্থতার দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। আমি একদম শেষ দিকে চলে এসেছি শাহিদুর রহমান টেপার কাছে, একটু না, সংক্ষেপে যেতে চাই। একটা জিনিস আমি আপনাকে বলি, আমার খুব দুঃখ হয়, 5 তারিখে ফ্যাসিস্ট দেশ থেকে বিতাড়িত হয়ে গেল, তখন সেনাবাহিনী আমাদের যে ওয়াকার সাহেব এটাকে ধরলো, সে মানুষকে বলল। 8 তারিখ পর্যন্ত সে সরকার ছিল না। এখন সেনাবাহিনী আমাদের গৌরবের সেনাবাহিনী। আমাদের সেনাবাহিনীকে এখন নাইট গার্ড বানাবেন, পাহারাদার বানাবেন? এই সেনাবাহিনী তাদেরকে বিকলাঙ্গ করে দেওয়া হচ্ছে। এটা আমাদের দুঃখ হচ্ছে। প্রশ্ন হলো, তুমি ব্যারাকে ফিরে যাও, তাদের বলো যে এইভাবে তো সেনাবাহিনীকে আপনি অপব্যবহার করতে পারেন না। এই সেনাবাহিনী আমাদের গর্বের সেনাবাহিনী। জি। এই সেনাবাহিনীকে আমরা যদি গর্ব না করি, তাহলে আমাদের বহির্বিশ্ব যে আমাদের পাশে বা বাইরে যে যুদ্ধ আসবে, তারা কি করবে? তাকে যদি রাত্রে পাহারাদার বানান। একদম পরিষ্কার। আমরা একদম শেষ দিকে চলেছি, শেষ আমাদের হাতে আর সময় নেই। দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে প্রযত্নে বাংলাদেশে সময় দেওয়ার জন্য। শেষ করছি কিশোর নিবেদিত প্রযত্নে বাংলাদেশ। ডিবিসির সঙ্গেই থাকুন।